নমস্কার। কেমন আছো বন্ধুরা? সবাই কেমন আছো? আমি তোমাদের নতুন বন্ধু। আমার চ্যানেলটাকে একটু বড় হতে সাহায্য করো। সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের লেখা চাও বা কী ধরনের গল্প চাও। আমি সেভাবেই তৈরি হয়ে আসব। আজকে একটা গল্প শোনাবো। আমি তোমাদের সঙ্গে সময় কাটাবার জন্যেই আসি। তোমরা একটু ভিউজ দিচ্ছ, কিন্তু লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করো প্লিজ, আমি অনুরোধ করছি এটুকু করো। আমি রান্নার রেসিপি যেমন পারবো দেখাবো। সবসময় মানে আমার চোখ দিয়ে ভীষণ জল পড়ছে, কিন্তু কাঁদছি না। আমি ভীষণ অসুস্থ, মানে এই ইউটিউবটাকে তাই করেছি আমার জগৎ। এখানে আমি বন্ধু করব, এখানে এই বন্ধুদের সঙ্গেই আমি সময় কাটাবো। আমি গল্প লিখি, কবিতা লিখি, আমার অনেক বই আছে, প্রকাশ হয়েছে অনেক বিভিন্ন লিটল ম্যাগাজিনে, আমার লেখাও বেরোয়, গানও গাই অল্প স্বল্প। তো যাই হোক, আমার বইগুলো একদিন দেখাবো তোমাদের। ছোট গল্পের বই, নিজের বইগুলো থেকেও একটু একটু গল্প পড়ে শোনাবো, তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আজকে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে এক মুঠো শিউলি। শরতের রোদে ঝলমল করছে চারিদিক। একটু দূরেই সুমনাদের পাড়ার পুজো, ঢাকের বাজনা বেজে উঠেছে। আজ পঞ্চমী। চতুর্দিকে শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে, মাটির সোদা গন্ধের সাথে যেন মিলেমিশে গেছে। সুমনার গভীর কালো চোখ দুটো যেন ডুবে আছে গভীর চোখের জলে। তার শাশুড়ি মৈত্রেয়ী দেবী কাছে এসে বইয়ের মাথায় হাত রেখে বললেন, এবারও ছেলেটাকে বেঁধে রাখতে পারলি না, ছেড়ে দিলি। যে থাকার নয় তাকে কি করে বেঁধে রাখবো মা? জোর করে কি কারোর মনকে বেঁধে রাখা যায়? তুই তো শিক্ষিত মেয়ে, আমি না হয় অশিক্ষিত ছিলাম, যেমন করে হোক ঘরটা বাঁধতেই হবে রে তোকে। হেরে যাস না, হেরে যাওয়ার বড় জ্বালা রে। গায়ে দেখা যায় না, মনের ভেতরে যে ফোসকা পড়ে তা কেউ দেখতে পায় না, কিন্তু তার জ্বালা বড় তীব্র। মা, কত সুন্দর করে তুমি কথা বলে। কে বলে তুমি অশিক্ষিত? চলো আমরা দুজনে মিলে একটা জগৎ গড়ে তুলি। ওদের দেখিয়ে দিই যে ঘরের কোণেও ভদ্র জীবন যাপন করেও নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কি কি করবি ভাবছিস? আমাকে একটু ভাবতে সময় দাও। ঠিক আছে, ভাব। এবার সত্যি ভাবার সময় হয়েছে। বাবাও তো আজ, তিনিও আজ বিদেশ ভ্রমণে যাচ্ছেন, তার চিরাচরিত বান্ধবীর সাথে। বিয়ের আগে থেকেই বাবার এক বান্ধবীর ব্যাপারটা ছিল। না রে, তখন তো আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ 4-5 বছর পর থেকে কৃষক ক্লাবে যোগ দিল, তারপর থেকে তার এই পরিবর্তন। তুমি প্রতিবাদ করনি? করেছিলাম। আমাকে বলেছিল আমি নাকি লাস্যময়ী নই। ওর লাস্যময়ী নও বলে তুমি বাতিলদের খাতায় চলে গেলে। হ্যাঁ, বলতে গেলে তাই। তোমার তো কোনো অভাব রাখিনি, বলতে গেলে বলে তোমার তো কোনো অভাব রাখিনি আমি। নিজে পছন্দ করে তোমার জন্যে প্রত্যেক পুজোয়, জন্মদিনে, বিয়ের তারিখে সব কিছুতেই শাড়ি গয়না এনে দিই। তোমার হাতে পর্যাপ্ত টাকা দিই যাতে তোমার কোনো অসুবিধে না হয়। তোমার বাবা মায়ের প্রতিও আমি আমার সাধ্যমতো কর্তব্য করি। তাহলে তাহলে কি আমার কি একটু নিজের আনন্দ খুঁজে নেওয়ার অধিকার নেই? তুমি কি বললে? প্রত্যেক পুজোয় যদি তুমি বান্ধবী নেই বিদেশ ভ্রমণে বাইরে চলে যাও, তাহলে আমি গা ভর্তি গয়না বা পরেই বা কি করব? কে দেখবে আমাকে? এক আকাশ সমান অপমান লেগে থাকে তোমার দেয়া সব উপহারের মধ্যে।
সবাইকে আমার উত্তর দিতে হয়। পুজোর কটা দিনও স্বামীকে কাছে রাখতে পারো না? এত রূপ নিয়ে কাজ কি তবে? এই অপমানের যে কত জ্বালা তা তুমি কোনো দিন বুঝতে পারবে না। তখন কি বললেন? বললেন, ঠিক আছে, এখন যাই, তোমার কথাগুলো ভেবে দেখব আমি। শাশুড়ি চলে গেলে সুমনা যেন একটা ছবি দেখতে পেল। তার বাড়ির সামনে শিউলি গাছটার তলায় ছড়িয়ে রয়েছে কত শিউলি ফুল, আর সে এক পিঠ চুল ছড়িয়ে সে শিউলি কুড়িয়ে নিতে ব্যস্ত। হঠাৎ অনুভব করলো পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। সে চমকে তাকায়, বলল, অমলদা, কবে এলে তুমি কলকাতা থেকে? এই তো কাল সন্ধেবেলায় এসেছি। সুমনা ভাবে, অমলদাও ডাক্তারি পড়তে তাকে ছেড়ে বিদেশে পাড়ি দিল। কই, তার কথা তো একবারও ভাবল না। সবাই তাকে ফেলে চলে যায় কেন? এই প্রশ্নের উত্তর সে খুঁজে পেল না। আজ তার স্বামীও তাকে যাওয়ার সময় বলতে এসেছিল, আমি যাচ্ছি, তোমার হাত খরচের টাকাটা নাও, আমি ফোন করব, নতুন শাড়ি পরে সুন্দর করে সেজে আমাকে ছবি পাঠিও, কেমন? কার জন্যে সাজবো? কেন? আমার জন্যে? আমার জন্যে পাঠাবে না তুমি ছবি সুন্দর করে সেজে? আমি কিন্তু অপেক্ষা করে থাকবো তোমার ছবি। হ্যাঁ, এবার তাকে তার স্বামী মলয় দামি একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। যাওয়ার আগে বলল, আঁচলটা পাতো। কেন? হঠাৎ আঁচল পাতবো কেন? পাতো না বলছি। সুমনা আঁচলটা পাততেই ওর আঁচলে এক মুঠো তাজা শিউলি ফুল ঢেলে দিয়ে বলল, তুমি শিউলি ভালোবাসো বলে আমি নিজে হাতে এই টাটকা তাজা শিউলি ফুল তুলেছি। এর গন্ধ আমাকে মনে পড়াবে তোমায়। কাছে এসে দু হাতে মুখ তুলে ধরে চুম্বন করে এঁকে দিয়েছিল। সুমনার খুব রোম্যান্টিক লেগেছিল সেই মুহূর্তটা। কিন্তু মুহূর্তরা বড় কম সময় কাছে থাকে। কাছে থাকে। সুমনা শিক্ষিত মেয়ে, এমএসসি পাশ করে তাও কোথাও যেন একটা হেরে যাওয়া বোধ কাজ করে। অমলদা ডাক্তারি পড়তে গিয়ে তার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে এক বিদেশিনীকে বিয়ে করে বসল। সেও তার স্বামীর থেকে অনেক পেয়েও যেন হেরে যাচ্ছে। বিয়ের প্রথম বছরটা বাড়ি ছিল, তাও যেন খুব বিরক্ত হয়ে। তারপর থেকে তো বাইরে চলে যায়। কিসের টানে, কোন টানে তা আজও অজানা। তার শাশুড়িও অত সুন্দরী হয়ে বাড়ির গৃহিণী স্ত্রীর পূর্ণ মর্যাদা পেয়েও স্বামীকে ধরে রাখতে পারলেন না। মা যে এত অপূর্ব গান করেন বাবা কোনোদিন শোনেননি। এটা মায়ের কি অভিমান! মা বলেন, যে মানুষটা আমার নয় তার প্রতি আবার অভিমান, ওসব কোন যুগে ঘুচে গেছে। আজ সন্ধ্যার পর ঠাকুরের ঘরের সামনে সুমনা সুন্দর করে আলপনা দিয়ে সাজালো। ঠাকুরের সামনে লুচি, মোহনভোগ, 5 রকম ভাজা, ফল, মিষ্টি রেখেছিল, আর দিয়েছিল মলয়ের দিয়ে যাওয়া শিউলি ফুলগুলো কাঁসার রেকাবে সুন্দর করে সাজিয়ে। আজ সপ্তমী, তাই এই আয়োজন। নিজেও সেজেছিল, শাশুড়িকেও সাজিয়েছিল। পাড়ার কিছু মহিলা এসেছিলেন, একজন আবার নারকোল নাড়ু বানিয়ে এনেছিল। ঠাকুরমশাই নিবেদন করে দিলেন। পাড়ার মাসিমার এক ছেলে গোটা অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করেছিল। বহুদিন পর উনি গান গাইলেন, একটি অতুল প্রসাদের গান। একা মোর গানের তরি ভাসিয়েছিলেন নয়ন জলে। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরি বাইব বলে ভাসিয়েছিলাম নয়ন জলে।
তারপর সুমনা গাইল, বধূ কোন আলো লাগলো চোখে। শুভনাও অসাধারণ গাইল। সবাই খুব আনন্দ করে সেই সন্ধ্যাটা উদযাপন করলো। আর সুমনা সমস্ত ভিডিওগ্রাফি স্বামী ও শ্বশুরের কাছে পাঠিয়ে দিল। দশমীর দিন যখন সবাই ঠাকুর বরণ করছে, ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, ঠিক তখনই সুমনার চোখে পড়ল বাবাকে ধরে মলয় গাড়ি থেকে নামাচ্ছে। ছুটে এলেন মৈত্রী দেবী, উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, কি গো, কি হলো তোমার? উদ্বেগহীন গলায় স্বামী উত্তর দিল, কিছু না, এতদিন অসুস্থ বোধ করছিলাম, হোটেলের ঘরে একা পড়েছিলাম। বাবুকে ফোন করতে ও এসে ডাক্তার দেখিয়ে আমাকে নিয়ে এসছে। ততক্ষণ মৈত্রী দেবী স্বামীকে সব অভিমান ভুলে জড়িয়ে ধরেছেন। স্ত্রীর কাঁধে হাত দিয়ে স্বামী বললেন, আর ভয় নেই, আসলে কাঁধের ভারটা হালকা হয়ে গেছিল তো, তাই বোধহয় ভগবান বাঁধনটা শক্ত করে গন্তব্যে পাঠিয়ে দিলেন। স্ত্রীর কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে নিজের ঘরের দিকে চলে গেলেন। সুমনার কাছে এসে মলয় বলল, কি সুন্দর লাগছে তোমাকে, দেখলে তো বেশি দিন থাকতে পারলাম না, তোমার কাছেই ফিরে এলাম। আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে দুটো খুশির খবর আছে। সুমনার কাঁধে হাত দিয়ে নিজের দিকে আকর্ষণ করে বলল, কি বলো তাড়াতাড়ি, ঘরে চলো। হ্যাঁ চলো, এবার ঘরে যাই। ঘরে এসে মলয় বলল, এবার বলো। আমি একটা প্রাইভেট কলেজে পড়াবার জন্য অফার লেটার পেয়েছি। আরে বাবা, তুমি তো কামাল করে দিয়েছো। আর একটা, আমি মা হতে চলেছি। হ্যাঁ বলে মলয় দৃঢ় আলিঙ্গনে সুমনাকে আবদ্ধ করে বলল, এত খুশি কোথায় ছিল বলো তো? এক মুঠি শিউলির অন্তরালে, যা তুমি আমাকে দিয়ে গেছিলে যাওয়ার সময়। এক মুঠো শিউলির অন্তরালে ছিল, যা তুমি দিয়ে গেছিলে আমাকে যাওয়ার সময়। বাড়ির আবহাওয়াটাও যেন আগের মতো হয়ে উঠল। মৈত্রী দেবীকে তার স্বামী বলল, তুমি কিন্তু একটা বিরাট পাওনা থেকে আমাকে বঞ্চিত রেখেছিলে। কি পাওনা? তুমি এত সুন্দর গান করো, আমাকে কোনোদিন শোনাওনি তো। তুমি তো শুনতে চাওনি, তুমি তো কোনোদিন শুনতে চাওনি। এই পাওনাটা থেকে আমায় বঞ্চিত রেখেছিলে। এত অপূর্ব গান গাও, অথচ কখনো জানতেই দাওনি। তুমি জানতেও চাওনি। এবার সব অভিমানের পালা শেষ, এখন শুধু ভালোবাসা। নমস্কার। আপনারা প্লিজ আমাকে বন্ধু বলে মেনে নিন, বন্ধু বলে আমার গল্প শুনুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমার ছোট্ট চ্যানেলটাকে বড় হতে সাহায্য করুন। নমস্কার।